এসে চলে আসছিলাম এর গ্যাস লুপ। আচ্ছা, কোল কিভাবে রাখতে হয় বলছিলাম। কোল কনভেয়ার, এ ওয়েস্ট কনভেন্ট। আচ্ছা, আমার এই কোল কনভেয়িং সিস্টেমটা এটা ইজি, এটা বলার কথা নেই। আচ্ছা, পালভারাইজ কোল একটু জানতে হবে, কারণ আমাদের দেশে পালভারাইজ কোল ইউজ হচ্ছে, ওই গুঁড়া গুঁড়া কোল ইজ পালভারাইজড। একটা প্রজেক্টের মধ্যে দেওয়া হয়েছে কোল পালভারাইজার, মনে করে একটা প্রজেক্ট। Coal is pulverized in order to increase its surface exposure. একটা বড় টুকরা, এটাকে যদি গুঁড়া গুঁড়া করো তাহলে অনেক সারফেস এক্সপোজড হয়ে যায় টু combustion air, thus promoting rapid combustion without using large quantity of excess air. পাওয়ার প্ল্যান্ট এক্সেস এয়ার লাগে, অবশ্যই লাগে, তোমরা জানো সেকেন্ডারি এয়ার লাগে নক কভারের জন্য, বাড়তি এয়ার লাগে। এই এক্সেস এয়ারটা কমনের জন্য। In a typical unit system, lump coal crushed to uniform size is continuously supplied to the pulverizer hopper, from where it is withdrawn by feeder and sent to the pulverizing section. বাংলাদেশের কোল রিজার্ভ একটা আইডিয়া দেব। বড়পুকুরিয়া দিনাজপুরে তোমার 390 মিলিয়ন মেট্রিক টন তোমার ডিসকভারি 1985, এটা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মাধ্যমে বেরোচ্ছে। আন্ডারগ্রাউন্ড গর্ত করে নিচে গিয়ে তুলে আনতে হয়। আন্ডারগ্রাউন্ড মাইনিং এ তোমার রিকভারি কম, বেশি করা যায় না। আর ওপেন কাট মাইনিং যেটা, সেটাতে রিকভারি মনে করে আইডিয়ালি না 100%, কিন্তু অনেক এরিয়া তোমার নষ্ট হয়ে যায়। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এখানে মানুষ কোন জায়গাটায়, সেখানে ফসলের জমি কি অবস্থা, অনেক কিছু নির্ভর করে। তো আন্ডারগ্রাউন্ড মাইনিং রিকভারি কম, ওপেন কাটে রিকভারি ম্যাক্সিমাম। খালাসপুরে 400 মিলিয়ন মেট্রিক টন স্টাডি গোয়িং অন। দিঘিপাড়াতে 600 মিলিয়ন মেট্রিক টন স্টাডি গোয়িং অন। আর এখানে একটা হিউজ আছে জামালগঞ্জ, 1962-তে আছে, এটা এখন স্টাডি হয়নি, জাস্ট আছে, পড়ে আছে। বড় প্রক্রিয়া কোল প্রপার্টিজ, এটা একটা পেপার থেকে নেওয়া, সফিউল্লাহ। হিটিং ভ্যালু 27.9 মেগাজোল পার কেজি। তোমরা জানো ডিজেল পেট্রোল 40,000 45,000 45 মেগাজোল পার কেজি। ফিক্স কার্বন কিংবা 39 মেগাজোল পার কেজি, এই ধরনের কোল হচ্ছে। অ্যান্থ্রাসাইট আরো বেশি। ফিক্স কার্বন 56%। সালফার ভালো, সালফার খারাপ না, 0.45 হলে ভালো, একটু বেশি। ময়েশ্চার কম, 2.73 প্লাস মাইনাস। অ্যাশ 12%, ভোলাটাইল মেটাল 28%। এটা তবে ভ্যারি করবে, তুমি আর কম সময় নিবে, একটু ভ্যারি করবে, ওই জন্য প্লাস মাইনাস কিছু দেওয়া হয়েছে, এটাকে অ্যাভারেজ বলে এই ধরনের। ইউজ অফ কোল ইন বাংলাদেশ, টার্গেট অফ টু জেনারেট। আমরা একদম প্রথমেই যেটা বলছিলাম সেখান থেকে আমরা সরে আসছি, কারণ আমাদের গভর্নমেন্ট পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করছে। 2041-এর একটা তারা প্রজেকশন দিচ্ছে, সেখানে টোটাল 35% কোল বেস্ট। আগে বলা ছিল 2030 সালে আমরা 40,000 মেগাওয়াট তৈরি করবো, তার 50% হচ্ছে কোল বেস্ট। এখন বলা হচ্ছে না, আমরা 60,000 যদি তৈরি করি টোটাল, তার 35% হচ্ছে আমাদের কোল বেস্ট। মানে ওই 2030-এ যা ছিল 60-তে অ্যারাউন্ড টাইম ওই মেগাওয়াটে রাখতে হচ্ছে কোল বেস্ট। কারণ কোল তোমাকে বুঝতে হবে, কোলে সুবিধা অসুবিধা। সুবিধা একটু পয়সা কম, দাম কম, কিন্তু এটা সলিড, এটা হ্যান্ডলিং ডিফিকাল্ট, আনতে হবে, ক্যারি করে কম্বাসন চেম্বার নিতে হবে, কম্বাসন চেম্বারে ঢুকানোর একটা বাড়তি সিস্টেম লাগবে। অ্যাশটাকে রিমুভ, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাশ রিমুভ। এই অ্যাশ গুলা রিমুভ করতে হবে এবং ডিসপোজ করতে হবে। শুধু রিমুভ করলে মানে রিমুভ করে রাখবো, এটা একটা বাড়তি ঝামেলা। তারপরেও কোল উই শুড ইউজ লিমিটেড। হ্যাঁ, গ্যাস হলে খুব ইজি,
গ্যাস পাইতে সুবিধা, কিছু করতে হবে, লাইন দিয়ে ঢুকে যাবে, পটাশিয়াম কম্পাউন্ড একদম ফ্রি বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোল হলে এই যে বাড়তি ঝামেলা, অ্যাশ রিমুভাল এবং ডিসপোজাল, একটা হিউজ ব্যাপার, এবং সেখানে নক্সের ব্যাপার বেশি থাকে, সালফার থাকতে পারে, তোমার অনেক ঝামেলা চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাস লুপ। গ্যাস লুপটা আমরা আজকে এখানে শেষ করতেছি। আমরা নেক্সট, হ্যাঁ বলো। স্যার অন্যান্য কান্ট্রিজে কয়েল থেকে যে বের আসছে, বাংলাদেশে কয়েল দিয়ে কেন যাচ্ছে? কাউন্টার কি বুঝলাম না স্যার, মানে অন্যান্য কান্ট্রিজে কয়েল বেস থেকে বের আসছে আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে আসছে না কয়েল না, থেকে। অন্যান্য দেশ আর আমার দেশ তো এক না, আমাদের অবস্থা আর অন্য দেশের অবস্থা তো এক না। তুমি তো ডিজেল দিয়েও পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারো, তোমাকে তো কষ্ট বুঝতে হবে। তুমি একটু 2 পয়সা 3 পয়সা ইলেকট্রিসিটির দাম বাড়াইলে চিলেচিলি করো, এখনো তোমার গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে পাওয়ার দিতেছে, তোমার কোল দিয়ে দিবে না তো কি দিয়ে দিবে, তাই না? কিন্তু বুঝতে হবে আমাদের অ্যাকচুয়ালি তো আমাদের দেশেরই কোল আছে, আমরা এই কোল এখনো তুলতে আশাবাদী। হ্যাঁ, সব তুলো হচ্ছে না, এই কোল দিয়ে তো আমরা অনেক পাওয়ার তৈরি করতে পারি। তো আমাদের দেশে যে ফুলটা আছে সেই টেকনোলজি আমরা ইউজ করবো। অন্য দেশে কোল, কোলে ঢুকতেছে কোলে বেরোচ্ছে, নিউক্লিয়ার ঢুকতেছে নিউক্লিয়ার বেরোচ্ছে, ওদের ইচ্ছা মতো, ওদের পয়সা আছে, ওরা যা খুশি তাই করছে। আমরা তো একটা প্ল্যান তৈরি করে হুট করে ইচ্ছা মতো ফেলাই দিতে পারি। হ্যাঁ, সুতরাং এই যে বললাম না, 2030 সালে আমাদের টার্গেট ছিল 40,000, তার 50% হচ্ছে কোল, যেমন 20,000। এখন আমরা 2041 বলতেছি 60,000 মেগাওয়াট, তার 35%, 21,000। তাহলে কি হলো? এই 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 10 বছরে আমাদের 11 বছর টার্গেট চেঞ্জ হলে 1,000 মেগাওয়াট। এখন বুঝতেছি যে কোলের সমস্যা, সমস্যা আগে বুঝছি, কিন্তু এখন যখন দেখতেছি এলএনজি আমরা পাচ্ছি, আমরা উগলি আনতেছি, এলপিজি আনতেছি, আমরা এখন বাংলাদেশে এলপিজিতে ভরে যাচ্ছে, তাই না? এখন তো অনেকটা এলপিজি চলছে। তোমার অল্টারনেট ফুয়েল যখনই কিছু পাবা, আজকে যদি তুমি বিরাট গ্যাস পেয়ে যাও, তুমি আবার বলবা যে কোল চেঞ্জ করে দিবা, তুমি বলবা যে কোল আর পারবো না। কথা বুঝছো? এটা তোমার ফুয়েল অ্যাভেলেবিলিটি। স্যার, স্যার স্যার আমি একটা নিউজে দেখছিলাম যে বাংলাদেশে নাকি স্যার চাহিদার তুলনায় আমাদের ক্যাপাসিটিটা অনেক বেশি, এই জন্য কিছু পাওয়ার প্ল্যান্ট অফ করে দেওয়ার চিন্তা করতেছে না সরকার। না, সেটা এই মুহূর্তে কয়েকদিন আগেও লোডশেডিং হয়েছে না, এই এখন বললাম না, আমি তো একদিন বললাম, এখন অনেক কিছুই তোমার কম চলতেছে। অনেক ইন্ডাস্ট্রি প্রোডাকশন 70%, 60%, অনেক ইন্ডাস্ট্রি, সেখানে গ্যাসও কমে গেছে, গ্যাসের রিকোয়ারমেন্টও কমে গেছে, পাওয়ার রিকোয়ারমেন্টও কমে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের হল বন্ধ, আমাদের তো মেগাওয়াট অনেক কমে গেছে, তাই না? এরকম এই মুহূর্তে এখনকার কথা বলা যাবে না। সুতরাং এখন আমরা, হ্যাঁ, প্রথম দিন ক্লাসে যে টার্গেটটা দেখালাম, যে এত ক্যাপাসিটি ছিল আমাদের ম্যাক্সিমাম, একটা হিউজ ডিফারেন্স ছিল, কিন্তু ওই সময় ওইটা একটা রিজার্ভ ছিল। এটা তো আমাদের, তারপর আমরা পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি না, আমাদের আরো চালু হচ্ছে। সুতরাং স্যার এই, আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল বল। স্যার আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টে স্যার আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর যে একটা অনেকগুলো ওয়ে দেখলাম, সুপার হিটার, প্রি হিটার, রিজেনারেশন, ফিড ওয়াটার হিটার। স্যার ফিড ওয়াটার হিটারের পরে কি আর কোনো ওয়ে আছে মানে এফিসিয়েন্সি বাড়ানোর? আমরা তো শুধু ফিড ওয়াটার হিটার পর্যন্ত পড়ছি, হ্যাঁ, না আরো কি কোনো অপশন আছে? না না, আমরা সুপার হিটিং, রিহিটিং, রিজেনারেশন, এই তিনটা। হ্যাঁ, রিজেনারেশন তো অ্যাকচুয়ালি ফিড ওয়াটার হিটিং। রিজেনারেশন বলতে যেটা বোঝায়, ফিড ওয়াটার হিটিং ইজ রিজেনারেশন, কারণ ফিড ওয়াটারকে তুমি হিট করতেছো স্টিম দিয়া, স্টিম তো তুমি ফুয়েল দিয়া তৈরি করছো। ফিড ওয়াটারে তো কোনো বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে না, বাইরে থেকে কোনো এনার্জি যাচ্ছে না, সুতরাং দ্যাট ইজ রিজেনারেশন, not in the not in the form of ideal regeneration, in actual regeneration. হ্যাঁ বলো। স্যার কুইক রেন্টাল যে পাওয়ার প্ল্যান্ট গুলো থাকে, এগুলো কি সব ডিজেল চালিত হয়? এগুলি তো ওই যে আরপিসি, এইচএফও, হেভি ফুয়েল অয়েল, স্যার ডিজেল তো এগুলো কি কম। কস্টলি না অনেক স্যার? এগুলি কস্ট একটু বেশি, কারণ ওরা তো প্রফিট করতেছে অনেক না, যেটুকু লিমিট ওরা প্রফিট করে তো গভর্নমেন্টকে দিচ্ছে, তাহলে গভর্নমেন্ট আমাকে দিচ্ছে, তোমাকে দিচ্ছে কম দামে, ওদের কাছ থেকে তো বেশি দামে নিচ্ছে, কারণ ওদের তো প্রাইভেট কোম্পানি, ওরা আপনার চাচ্ছে, ওদের এমপ্লয়ি আছে, ওদের বেতন দিচ্ছে, ওদের প্রফিট রিপ্রেজেন্ট সব হিসাব করে ওরা প্রাইস ঠিক করলো 16-17 টাকা, কিন্তু আমরা তো 16-17 টাকায় আমরা কিনতেছি না, আমরা তো বাল্ক মনে করো 6-7 টাকা, তো এখানে তো গভর্নমেন্ট ভর্তি দিয়ে দিচ্ছে, ওইটা কষ্ট।
এখন ওইটা তো গভর্নমেন্ট ওই সময় দিচ্ছে, তাই না? কুইক রেন্টাল এখনো ছোটখাটো দিচ্ছে, এখন ছোটগুলো দিচ্ছে না। হ্যাঁ, 25 মেগাওয়াট, এই যে আমাদের যাইতে পারে না 25 মেগাওয়াট, এই 25 মেগাওয়াট দিয়ে কি হবে? আমরা এখন 1000 মেগাওয়াট তৈরি করবো। এইসব ছোট ছোট মেগাওয়াট গভর্নমেন্টের কস্টও বাড়ে, খরচও বাড়ে, প্লাস এনভায়রনমেন্টের জন্য ভালো। আমরা কি এটা, হ্যাঁ, আর কিছু কোশ্চেন আছে? স্যার ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট গুলো কি বন্ধ করে দিবে? এইটা সময়ের তাগিদে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। বন্ধ করে দিবে না, এখন ওদের যে একটা লাইফ আছে, এইসব লাইফ তো বেশি না, হ্যাঁ, 10-15 বছর। তারপরে যখন ওরা দেখবে ওরা প্রফিট করতেছে না, গভর্নমেন্টও চুক্তি নবায়ন করতেছে না, তখন কি করবে ওরা? পাওয়ারটা কি করবে? স্যার বন্ধ দেখা যাক না, 10-15 বছর। হ্যাঁ বলো। কোল বেসড পাওয়ার প্ল্যান্টে স্যার ওই আমার তো স্যার যে ফ্লু গ্যাসটা আছে ওইটা তো স্যার মানে রিফাইন করে তারপরে ছাড়তে হয়, সেক্ষেত্রে এখানে স্যার খরচটা বাড়তেছে না অবশ্যই গ্যাস থেকে? এই যে বাড়তেছে তো, এটা তো করলে ঝামেলা। তাহলে স্যার কোল আমরা কি স্যার গ্যাস ইউজ করতে পারি না? গ্যাস কোথায়? গ্যাস কোথায়? গ্যাস ইউজই তো করছি, বললাম না, এই যে 210 চিটাং পাওয়ার স্টেশন গ্যাস দিয়ে চালাইছি না, এখন তো এলএনজি দিয়ে চলতেছে। গ্যাস তো থাকতে হবে তো, বাসা বাড়িতে গ্যাস দিতে পারে না, গ্যাস বন্ধ হয়ে যায়, কোথায় গ্যাস আসবে? গ্যাসের চাহিদা তো ইনফাইনাইট না আমাদের, এটা তো মিডলিস্ট না। গ্যাস যদি থাকতো না, অবশ্যই আমরা গাড়িতে গ্যাস ইউজ করতেছি। ওয়াই গাড়িতে কেন গ্যাস ইউজ? গাড়িতে তুমি ফুয়েল দিয়ে চালাবে, লিকুইড দিয়ে চালাবে। এখন তো গাড়িতে এলপিজি চলতেছে। এইসব করে টরে এখন আর সামলাতে পারতেছি না, তাই না? পাওয়ার প্ল্যান্ট গ্যাস দিয়ে চালানো ঠিক হয় না, শুরু থেকেই কোল বেসড, নাহলে অন্য কিছু একদম এত রিফাইন্ড ভালো একটা ফুয়েল। আমরা যে জায়গায় কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্টে সব ফুয়েল ইউজ করা যেতে পারে, তাই না? লিকুইড, সলিড, গ্যাস সব, এই একমাত্র জায়গায় এখানে সলিড ইউজ করতে হবে। এখানে যদি তুমি ইউজ না করো তাহলে কি করবা? তুমি কোল দিয়ে কি করবা? তুমি কোল দিয়ে রান্না করবা, তাই না? একমাত্র জায়গা কোল হচ্ছে থার্মাল পাওয়ার। আর কোনো জায়গায় ইউজ করতে হবে? গ্যাস টারবাইনে পারবো না, নিউক্লিয়ারে নাই, কোথায় পারবো? তাহলে একটাই জায়গা, সেটাও ইউজ করবো না, না করে আমরা গাড়িতে ইউজ করতেছি। ওয়াই? গাড়ি কিনছো, তেল দিয়ে চাইতে পারো চালাবা, নাহলে ফেলা রাখো। এত সস্তায় গাড়িতে আমার ফুল দিতে হবে কেন? কিছু পলিসি তো আমরা ভুল করছি, আমরাই এক সময় সোচ্চার হয়েছি, তাই না? ওই যে অকটেন টকটেন, বাজে অকটেন আন্তর্দেশে, অকটেনের মধ্যে নেক্সট সেমিস্টার করবো মিথাইল লেড ঢুকাই দিত অক্টেন নাম্বার বাড়ানোর জন্য, অ্যান্টিনক প্রপার্টি বাড়ানোর জন্য। এটা খুব পরিবেশন খারাপ, বাচ্চাদের ব্রেন এফেক্ট। আমরা এইসব নিয়ে কথা বলছি তখন, আজ থেকে 15-20 বছর আগে, তখন বেবিডিক্স চলতো, সব চলতো ওই ফোর স্ট্রোক পেট্রোল দিয়ে। খুবই খারাপ জিনিস ফোর স্ট্রোক পেট্রোল, পরের সেমিস্টার আমরা আসবো। তো রিপ্লেস করতে তাড়াতাড়ি করে গ্যাস দিলে, এখন ফিলিং স্টেশনগুলো তো একটা চুক্তি মুক্তি আছে, ব্যাপার আছে না, ওদের লোন আছে, হুট করে বন্ধ করতে পারে। এখন অবশ্য এলপিজি চলে আসতেছে, তাই না? অন্য জিনিস রিপ্লেসড বাই গ্যাস। গ্যাসে আমাদের পরিমাণ কমে আসতেছে, অনেক বাসা বাড়িতে গ্যাস অনেক সময় থাকে না, ওরকম গ্যাস নেই। স্যার বলো। তাহলে তো স্যার আমরা স্যার কোলটাকে স্যার লিকুইড ফুয়েলে কনভার্ট করলেই তো স্যার পারি। হ্যাঁ পারি, সবই পারি, ওইটা তো কস্টলি প্রসেস, তাই না? ওই টেকনোলজি তো আমাদের হাতে নাই, ওইটা নতুন টেকনোলজি করতে হবে, ওইটাও তো কস্টলি। সুতরাং যে কোনো ফুয়েল ওই ফর্ম থেকে অন্য ফর্মে গেলেই তো পয়সা খরচ হয়ে গেল। এনার্জির একটা চেঞ্জ হলেই, ফর্ম চেঞ্জ হলেই এর মধ্যে কষ্ট ঢুকে যায়। সুতরাং যে অবস্থা আছে ওই অবস্থা ইউজ করা যাইতে হবে। গ্যাসীয় অবস্থা, কোল লিকুইড। হ্যাঁ, লিকুইডটারে আমরা, ক্রুডটারে আমরা রিফাইন করে বিভিন্ন ধাপে আনি, তোমার যেন রিফাইনারিতে পেট্রোল, কেরোসিন, ডিজেল, অনেক কিছু একদম নিচে হেভিগুলো থাকে, যে ফর্মে থাকে সেটা সেই ফর্মে আমরা ইউজ করি। কোল ফর্মে ইউজ করি। এখন এটাকে যদি তুমি, হ্যাঁ, তোমার যদি সলিড ফুয়েল বার্ন করার সিস্টেম না থাকে, শুধু লিকুইড, তাহলে অবশ্যই তোমাকে কোলটাকে লিকুইফাই করে ইউজ করতে হবে, তাহলে এটার জন্য পয়সা লাগবে, টেকনোলজি আনতে হবে, ঠিক আছে? ওইটা তো স্যার ইনিশিয়াল কস্টটা আমার বেশি পড়বে, কিন্তু স্যার আমাদের যে দেশে তো স্যার কোলের পরিমাণ অনেক বেশি। ওইটার তো স্টাডি আমার কাছে নাই, কিন্তু ইট উইল কস্ট।
লিকুইফিকেশন কোলকে গ্যাসিফিকেশনে করা যেতে পারে, কিন্তু এটার অ্যানালাইসিস তো আমার কাছে নাই। তাহলে আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে কিরকম কস্ট, প্রসেস কস্ট, ইনিশিয়াল কস্ট কেন, প্রসেস কস্ট, রানিং কস্ট আছে না, ওই এমনি এমনি ঢুকাই দিলে তো হবে না। স্যার হ্যাঁ, যে জিনিসটা রান করতে কোনো কিছু কোনো মেকানিক্যাল পাওয়ার লাগে না, সেটাকে বলা হয় রানিং কস্ট নাই। মনে করো ন্যাচারাল কুলিং টাওয়ার, কিন্তু সেখানে তো পানিটাকে পাম্প করতে হবে, যেখানে কোনো রকম এক্সটার্নাল এনার্জি ইউজ হবে, দ্যাট ইজ নো রানিং কস্ট। আদারওয়াইজ ইনিশিয়াল কস্ট আছে, রানিং কস্ট আছে, ডেপ্রিসিয়েশন আছে। এটা ক্লোজ করবো না আরো আছে প্রশ্ন? বলো, তাহলে আমরা এটা ক্লোজ করবো। আমরা সার্কুলেটিং ওয়াটার লুপে যাবো আজকে।
এদিকে দেখা যায়? জি স্যার। ওকে, অনেক। আচ্ছা, সার্কুলেটিং ওয়াটার লুপ। The circulating water system supplies cooling water to the turbine condenser. আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট যখন পড়েছিলাম, গ্যাস লুপ, ওয়াটার লুপ, সার্কুলেটিং ওয়াটার লুপ, তিনটা লুপ বলছি। এর মধ্যে একটা হচ্ছে সার্কুলেটিং ওয়াটার লুপ, অর্থাৎ কন্ডেন্সারে কুলিং ওয়াটারের যে লুপটা মূলত সেটাই। এছাড়াও অনেক সময় এই ওয়াটার বিভিন্ন জায়গায় যায় অন্য কুলিং সিস্টেমে। মেনটা হচ্ছে টারবাইন কন্ডেন্সার। তোমরা অলরেডি জানো কন্ডেন্সার ছাড়া আজকাল পাওয়ার প্ল্যান্ট হবে। এখন তোমরা একটু এই ইকুয়েশনটা দিকে তাকাও। এফিসিয়েন্সি সমান সমান আউটপুট বাই ইনপুট, হিট ইনপুট, ওয়ার্ক আউটপুট। আমরা এনার্জি ব্যালেন্স যদি করি, হিট ইনপুট সমান সমান আউটপুট প্লাস হিট রিজেকশন। এই ইকুয়েশনটা একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সি সমান সমান আউটপুট বাই আউটপুট প্লাস হিট রিজেকশন। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি আমি সাজাটা লিখি, এটা আসে এরকম, জাস্ট এই ইকুয়েশনে চলে আসে। এটা তোমরা নিজেরা করতে পারো। কি আসলো? হিট রিজেকশন সমান সমান 1 মাইনাস 1 বাই এফিসিয়েন্সি মাইনাস 1 ইন্টু আউটপুট। একটা পাওয়ার প্ল্যান্ট, ওর এফিসিয়েন্সি আমি ধরলাম 50%। একটা পাওয়ার প্ল্যান্ট ও তৈরি করে 1000 মেগাওয়াট। তাহলে 1000 মেগাওয়াট তৈরি করে 1000 মেগাওয়াট তৈরি করে এফিসিয়েন্সি 50% যদি হয়, তাহলে দেখা যায় যে হিট রিজেকশন হচ্ছে 1000 মেগাওয়াট। ভেরি অপটিমিস্টিক ডাটা। আর যদি খুব খারাপ পাওয়ার প্ল্যান্ট হয়, 25% এফিসিয়েন্সি, একটু কম হয়ে গেল, তারপরে বলছি যদি 25% হয় তার এফিসিয়েন্সি, তাহলে ওই পাওয়ার প্ল্যান্ট যে 1000 মেগাওয়াট তৈরি করে তার হিট রিজেকশন হবে 3000 মেগাওয়াট। লুক এট ইট। তার মানে আমি যদি 1000 মেগাওয়াট তৈরি করি, আমার মাথায় রাখতে হবে থাম রুল, অ্যাটলিস্ট 1000 মেগাওয়াট আমাকে হিট রিজেক্ট করতে হবে। তাহলে ওই যে আমরা যেখানেই পাওয়ার প্ল্যান্ট করি না কেন, আমাদের মাথায় দুইটা চিন্তা। একটা হচ্ছে কিভাবে ফুয়েলটা আসবে, 2 নম্বর চিন্তা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে এই হিউজ পরিমাণ হিটটা আমরা বের করে নেব, অর্থাৎ পানি। কুলিং ওয়াটার ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হাউ টু ক্যারি দ্য ফুয়েল দেয়ার। আমরা পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট করলাম পায়রা বন্দরের কাছে, জাহাজ আসবে, ওখান থেকে জাহাজ থেকে কোল নামবে, কোলটা কনভেয়ার দেয়া, সেদিন একটু বললাম, কোল ইয়ার্ডে চলে আসবে, তারপর প্ল্যান্টে ঢুকে গেল। এই যে আনাটা, এই যে আমরা রামপাল, সুন্দরবন, একই জিনিস, পানি দেওয়া কোলটা আসবে। পানি দেওয়া কোল আনতে সুবিধা, জাহাজে করে, বিরাট জাহাজে করে কোল দিয়ে। তাহলে আমাদের এই 1000 মেগাওয়াটের জন্য অ্যাটলিস্ট আমরা ধরে নিলাম 1000 মেগাওয়াট আমার হিট বের করে নিতে হবে। তাহলে হিট বের করার জন্য আমার কন্ডেন্সার থেকে হিটটা বের করতে হবে কুলিং ওয়াটার দিয়ে। এখন এই কুলিং ওয়াটারটা আমরা কি করবো সেটা পরে। এই কুলিং ওয়াটার যদি আমরা রিউজ করি, পলিসির উপর নির্ভর করতেছে, ওয়াটার অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করতেছে। যদি আমার এনাফ ওয়াটার থাকে, আমি কুলিং ওয়াটারটা নিলাম আবার ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখতে এই কুলিং ওয়াটারটা প্রি-ট্রিট, অর্থাৎ এটাকে কিছুটা হলেও ট্রিট করতে হয়, আদারওয়াইজ কন্ডেন্সার টিউবে মাল ঢুকে যাবে। এটা এই পানিটা ট্রিট করতে একটু পছন্দ। আচ্ছা, তাহলে পানিটা একটা হইতে পারে পানিটা নিয়ে কন্ডেন্সারে নিয়ে ছেড়ে দিলাম, আর একটা হলো পানিটা কন্ডেন্সারে না নিয়ে ছাড়লাম না, আবার ঢুকাবো। আবার ঢুকাইতে গেলে ঠান্ডা করতে হবে। দেন উই ইউজ কুলিং ডিভাইস। একটা কমন কুলিং ডিভাইস হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার যদি ইউজ করো, তাহলে কুলিং টাওয়ারে কি এয়ার ওয়াটারকে আবার ঠান্ডা করলো, কইরা হিটটা চলে গেল এয়ার। তাহলে এই 1000 মেগাওয়াট হিটটা আসলে কোথায় যায়? যদি তুমি ওই কুলিং ওয়াটারটা সঙ্গে সঙ্গে পানিতে ছেড়ে দাও, চলে গেল পানিতে। আর যদি তুমি রিইউজ করো কুলিং টাওয়ার ঠান্ডা কইরা, তাহলে চলে গেল এয়ার, সামান্য পানিতে যাইতে পারে। তাহলে এটা মাথায় রাখতে হবে, হিটটা কোথায় যেতেছে, এনভায়রনমেন্টে কোথায় যেতেছে। আচ্ছা, তাহলে এইটা অবশ্যই এটা মাথায় রাখবা। 1000 মেগাওয়াট তৈরি করতে গেলে আবার 1000 মেগাওয়াট হিট রিজেক্ট করতে হবে। সুতরাং সার্কুলেটিং ওয়াটার সিস্টেম, কুলিং সিস্টেম, কন্ডেন্সার খুবই ইম্পর্টেন্ট। কন্ডেন্সার যদি কাজ না করে
এই 1000 মেগাওয়াট বেরোবে, 1000। আর তোমার তো থার্মোডাইনামিক্স ল জানো, হিট রিজেক্ট করাইতে না পারলে প্ল্যান্ট চলবে না, হিট তোমার রিজেক্ট করাইতে হবে। সার্কুলেটিং ওয়াটার সিস্টেম সার্কুলেটিং ওয়াটার সিস্টেম 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে ওয়ান থ্রু সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম, কম্বিনেশন সিস্টেম। আমরা আমাদের পরের ক্লাস টেস্টটা এটার উপরে নিব, সার্কুলেটিং ওয়াটার সিস্টেম। এটা ক্লাস টেস্ট হবে গুগল ফর্মে, গুগল ক্লাসরুমে ফর্ম দিয়ে দেওয়া হবে, ওইখানে ভিডিও অন করে অ্যান্সার দিয়ে জমা দিন। Once through system. In once through systems, water is taken from a natural body of water such as a lake, river or ocean and pumped through the condenser where it is heated and then discharged back to the source. Once through cooling is thermodynamically the most efficient means of heat rejection. কেন? তুমি যদি সোর্স থেকে নাও, মনে করো তোমার পাশে একটা নদী আছে, নদী থেকে ডাইরেক্ট পাইপ ইউজ করো, এই পানিটা সবচেয়ে ঠান্ডা। কন্ডেন্সারের জন্য কুলিং ওয়াটার যদি তুমি সোর্স থেকে নাও, ন্যাচারাল বডি থেকে নাও, এই পানিটা হবে সবচেয়ে ঠান্ডা। সুতরাং এফিসিয়েন্সি চিন্তা করলে এই পানি দিয়া কন্ডেন্সার কুল করলে প্ল্যান্টের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হবে। আর যদি তুমি এটা ইউজ করো, একটু হলেও টেম্পারেচার বেড়ে যাবে। কখনোই সোর্সের কাছে যাইতে কুলিং টাওয়ার দেওয়া কখনোই, কারণ কুলিং টাওয়ারে তুমি ইয়ার নিচ্ছ সোর্স থেকে, আমার সোর্স মানে এনভায়রনমেন্ট থেকে। তাহলে ওই এনভায়রনমেন্টে ইয়ার দিয়ে তুমি ওয়াটারকে ঠান্ডা করবো, ওই ওয়াটার কখনোই ওই পানির মতো হবে না, একটু উপরে চলে যায়। সুতরাং ওয়ান থ্রু সিস্টেম হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট সিস্টেম। আবার রিপিট করবেন স্যার। আমরা যদি কন্ডেন্সারে কুলিং ওয়াটার যেটা ঢুকাবো, সেই ওয়াটারটা যদি আমি একটা সোর্স থেকে নিই, ন্যাচারাল সোর্স, নদী, পুকুর, খাল, বিল, যেখান থেকে সেখান থেকে যদি নিই, ন্যাচার থেকে নিয়ে কন্ডেন্সার নিলাম, কন্ডেন্সারে সে হিটটা নিল, কন্ডেন্স হয়ে গেল, কুলিং ওয়াটার গরম হয়ে আমি এই পানিটা আবার সোর্সে ছেড়ে দিলাম। সোর্সে কেমন ছাড়বো সেটা হালকা পাতলা নিয়ম থাকতে পারে। এইভাবে ওয়ান ওয়ে, মানে একবার ঢুকে বেড়ে গেল, আবার যে ঢুকবে সেটা নতুন ফ্রেশ ওয়াটার ফ্রম দ্য সোর্স। এই পানিকে ইউজ করা যাবে। এই পানি যদি ইউজ করো, এই পানি হবে সবচেয়ে ঠান্ডা পানি, সবচেয়ে কম টেম্পারেচার পানি। এই যত কুলিং ওয়াটার টেম্পারেচার যত কম হবে, প্ল্যান্টের এফিসিয়েন্সি তত বেশি হবে। তোমাদেরকে 3টে কথা বলা হয়েছে। সুপার হিটিং করলে এফিসিয়েন্সি বাড়ে, রিহিটিং করলে এফিসিয়েন্সি বাড়ে, চিন্তা ভাবনা করে করতে হয়, বাড়ে। ফিড ওয়াটার হিটিং করলে এফিসিয়েন্সি বাড়ে, কন্ডেন্সারের প্রেশার যত নিচে নামে তত এফিসিয়েন্সি বাড়ে, বয়লারের প্রেশার যত উপরে ওঠে তত বাড়ে। 5টা জিনিস মনে থাকবে। সুতরাং তুমি যদি কন্ডেন্সারের প্রেশার নামাইতে পারো, কুলিং ওয়াটার টেম্পারেচার যত কম, কন্ডেন্সার প্রেশার তত নামে, কুলিং ওয়াটার টেম্পারেচার যত বেশি তত বাড়ে। আমজাদ, বুঝছো? স্যার আচ্ছা, তাহলে আমাদের যেহেতু কুলিং সোর্স থেকে নিলে কুলিং ওয়াটার টেম্পারেচার সবচেয়ে কম হবে, দ্যাট উইল বি দ্য মোস্ট এফিশিয়েন্ট। এখন কথা হচ্ছে আমরা এই পানিটা ছাড়তে পারবো না, আমরা অ্যালাউ করবো কিনা, এনভায়রনমেন্ট ল কি বলে। যদি এনভায়রনমেন্ট ল বলে যে না তুমি ছাড়তে পারবা না, তুমি ছাড়তে পারবে। এনভায়রনমেন্ট ল বলে তুমি ছাড়তে পারবা, ঠান্ডা করে ছাড়তে পারবা, তুমি ছাড়তে পারবে। ঠান্ডা করে ছাড়লে কোনো সমস্যার কথা না। কুলিং ওয়াটার যখন কন্ডেন্সারে যায়, এটার মধ্যে কোনো কিছু ঢুকে না, কোনো রকম এমিশন কিছু নাই, জাস্ট পানিটা গরম হয়। সুতরাং যদি ঠান্ডা করে ছাড়তে চাও, ছাড়তে পারো। এখন তুমি চিন্তা করো ঠান্ডা করে তুমি ছাড়বে কিনা। আচ্ছা, ছাড়ার উপায় হচ্ছে সারফেস ডিসচার্জ, পানির উপরে ছেড়ে দিলে, পাতলা করে ছেড়ে দিলে সে আস্তে করে, কারণ তুমি যখন গরম পানি ছাড়বা, তোমার এখানে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য চিন্তা করতে হবে,
মাছ আছে, ওখানে অনেক গাছপালা আছে, অনেক সুতরাং ওইভাবে ছাড়তে হয় আস্তে করে, হ্যাঁ, ছেড়ে দিই। কিংবা সাবমার্জ ডিসচার্জ, হ্যাঁ, ছেড়ে দিলে উপরে উঠে গেল, মিশে গেল, ফ্লোতে মিশে গেল। কিংবা ডিফিউজার ডিসচার্জ, পানি আপস্ট্রিমে নোজেলের মতো করে ছেড়ে দেওয়া, সেটাও হইতে পারে। এটা তো ওয়েস। তবে আমরা আমরা ছাড়ি না, আমরা ছাড়ি না। তাহলে আমরা যদি ফিগার রাখতে বলি, তাহলে এইটা হচ্ছে কন্ডেন্সার। এই টারবাইনের ফিগার তোমার না দিলেও চলবে। কন্ডেন্সারে শুধু একটা স্টিম লাইন দিবা, কুলিং ওয়াটার ঢুকতেছে T1 দিয়া, কুলিং ওয়াটার ঢুইকা কন্ডেন্সার থেকে হিট নিয়া T1 প্লাস RA বেরোয় গেল। এটা ফ্লো ডাইরেকশন দিকে দেখানো হয়েছে, এটা এদিকে হইতে পারে, যাও উপরে হইতে পারে, জাস্ট দেখানো হয়েছে। এই আরটাকে আমরা বলি রেঞ্জ, অর্থাৎ এটার ক্ষেত্রে রেঞ্জ, নট রেঞ্জ। আমরা এই টার্মটা পরে হয়তো আবার ইউজ করবো। তাহলে স্টিমটা কন্ডেন্সার চলে গেল। আমাদের এইটা হচ্ছে সার্কুলেটিং ওয়াটার সিস্টেম, এইটাকে আমরা বলি ওয়ান্স থ্রু সিস্টেম। এবং খেয়াল করতে হবে এখানে কোনো একটাই লাইন, আর কিচ্ছু নেই। এখন তোমাকে যদি বলা হয় না তুমি এবার ছাড়তে পারবে না, এই যে আর লিমিট করে দেওয়া হলো 1 ডিগ্রি, এখানকার টেম্পারেচার 22 ডিগ্রি, আর হইতে পারে 23 ডিগ্রি 24 ডিগ্রি। তাহলে তোমাকে এটা যদি 32 ডিগ্রি হয়, তোমার ঠান্ডা করে ছাড়তে হবে, এখানে কুলিং ডিভাইস লাগবে, সেটা পরে আসতেছে। আচ্ছা, ক্লোজ লুপ সিস্টেম, এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমটা কি? তুমি যেই পানিটা বের করবা, সেই পানিটা তুমি আবার ইউজ করবা। আবার ইউজ করতে গেলে আমার একটা কুলিং ডিভাইস লাগবে। এইখানে যে কুলিং ডিভাইস দেখানো হয়েছে সেটা হচ্ছে কুলিং টাওয়ার, অন্য কিছু হইতে পারে। তাহলে আমি এটা একটা কুলিং ডিভাইস, যেটা অ্যাকচুয়ালি কুলিং টাওয়ারে নিলাম, টাওয়ারে নিয়ে ঠান্ডা করে ঢোকালাম। তোমার মনে রাখতে হবে এই যে পানিটা কুলড ওয়াটার, নট কুল, ঠান্ডা করার পরে কুলড ওয়াটার, এই কুলড ওয়াটার আর এইখানকার টেম্পারেচার মধ্যে পার্থক্য আছে। এটা এই টেম্পারেচার কখনো এই পানির মতো হবে না, একটু উপরে চলে, তাহলে এফিসিয়েন্সিটা কমে গেল। কিন্তু তুমি এখানে ইউজ করতেছো। এইখানে যে কুলিং টাওয়ারটা দেখানো হয়েছে, এটা একটা দেখো হট হিউমিড এয়ার। যখনই হিউমিড এয়ার হয়, হট তো হবেই, হিউমিড এয়ার মানে এয়ারের মধ্যে পানি ঢুকে গেল, অর্থাৎ এই এয়ারের সঙ্গে এই যে এয়ারটা ঢুকতেছে, এয়ারের সঙ্গে এই পানি, এই ওয়াটারের পানি আর এই এয়ারে কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্টের ফলে এই হট ওয়াটার ঠান্ডা হয়, যেটাকে আমরা বলি কন্ট্যাক্টের ফলে যেটা হয় সেটা হচ্ছে তোমার ইভাপোরেটিভ কুলিং, অর্থাৎ ইভাপোরেশনের মাধ্যমে। আর যে কোনো ফ্লুইড, একটা পানির টেম্পারেচার 80 ডিগ্রি, এয়ার টেম্পারেচার 30 ডিগ্রি, টেম্পারেচার ডিফারেন্স হিট ট্রান্সফার হবে, দ্যাট ইজ সেন্সিবল কুলিং। আর যদি পানির সঙ্গে ইভাপোরেশনের মাধ্যমে এয়ারটা ড্রাই হয়, ড্রাই মানে এটা কখনোই স্যাচুরেটেড এয়ার হইতে পারবে না। যদি এনভায়রনমেন্টে এয়ার স্যাচুরেটেড হয়, তাহলে এই কুলিংটার কাজ করবে, খুব কম কাজ করবে। কারণ এখানে দুই ধরনের কুলিং, একটা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং আর একটা হচ্ছে সেন্সিবল কুলিং। ইভাপোরেটিভ কুলিংটার জন্য এয়ারের মধ্যে ময়েশ্চার নেওয়ার স্কোপ থাকতে হবে, অর্থাৎ এয়ারটা হইতে হবে ড্রাই। এ যখন বের হয় তখন এটাকে আমরা হিউমিড এয়ার বলতেছি। আইডিয়ালি এই এয়ারটা 100% হিউমিড হয়ে বের হয়, অর্থাৎ সে যেটুকু ময়েশ্চার নিতে পারবে সেটুকু নিয়ে বের হবে। এবং এই ময়েশ্চার নিতে গেলে যে হিট লাগবে, সেই হিটটা হট ওয়াটার থেকে সে নিয়ে নেবে, হট ওয়াটার ঠান্ডা হয়ে বেরিয়ে যাবে। এই ওয়াটারটা সেন্সিবল কুলিংটা কি? আর সেন্সিবল কুলিংটা সেন্সিবল কুলিং হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে কুলিং। তুমি পানির উপরে একটা পানি আছে, পানির উপর দিয়ে ওয়াটার ফ্লো করতেছে, সরি পানির উপর দিয়ে এয়ার ফ্লো করতেছে। তাহলে এয়ার টেম্পারেচার যদি কম হয়, তাহলে পানি থেকে এয়ারে যে হিটটা যাবে টেম্পারেচার ডিফারেন্সের জন্য, সেটা হচ্ছে সেন্সিবল কুলিং। আর পানি উপর দিয়ে যখন এয়ারটা যাবে, সে একটা ড্রাই এয়ার, এই এয়ারে প্রতিটা এয়ারে প্রেশার টেম্পারেচারের ভিত্তি করে তার ময়েশ্চার নেওয়ার ক্যাপাসিটি আছে।
এই ক্যাপাসিটি যদি কম থাকে ময়েশ্চার এয়ারে, তো সে আরও ময়েশ্চার নিতে পারে। ওই ময়েশ্চারটা যখন সে নিবে পানি থেকে, সে ভেপোরাইজ করে নিয়ে আসে, ভেপর হয়ে নেয়। তো ভেপর হতে গেলে হিট লাগে, এতে করে তোমার কিছু চলে যায়, টেম্পারেচার কমে যায়। এটাকে আমরা বলি এভাপোরেটিভ কুলিং। ওয়াটারটা এভাপোরেট হইয়া যে হিট কুলিংটা হয় সেটাকে বলে এভাপোরেটিভ কুলিং। এই কুলিংয়ের মাধ্যমে ওয়াটার ঠান্ডা। দুইটা, একটা হচ্ছে এভাপোরেটিভ কুলিং, একটা সেন্সিবল কুলিং। যদি এয়ারের সঙ্গে ওয়াটার কন্ট্যাক্টে না যায়, কখনোই এভাপোরেটিভ কুলিং বলে কিছু নেই, কন্ট্যাক্টে যাইতেই হবে। আর আদারওয়াইজ সেন্সিবল কুলিং। যখন তুমি দেখতেছো হট হিউমিড এয়ার, আর এই ফিগার দেখে বুঝতে হবে এটা হচ্ছে এখানে এভাপোরেটিভ কুলিং হচ্ছে, অর্থাৎ এয়ার ওয়াটার কন্ট্যাক্ট হচ্ছে। মিরাজ, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন এখানে আরো অনেক লাইন দেখতেছো। যখনই কুলিং টাওয়ার ইউজ করলা, এটাকে আমরা বলি ডাইরেক্ট কন্ট্যাক্ট কুলিং টাওয়ার, তাই না? ওয়েট কুলিং টাওয়ার, আমরা বলি ওয়েট কুলিং টাওয়ার, অর্থাৎ এয়ার সঙ্গে ওয়াটার কন্ট্যাক্ট হচ্ছে। ওয়েট কুলিং টাওয়ার যদি না হয়, আর একটা হচ্ছে ড্রাই কুলিং টাওয়ার। তাহলে ওয়েট কুলিং টাওয়ার যখনই হবে, তোমার মেকআপ লাগবে, এটা মাস্ট। তুমি এই সিস্টেমে যদি মেকআপ না দাও, ফিগার রাখতে বললে তোমার মার্কস কমে যাবে। কমার কারণ হচ্ছে মেকআপ যদি না দাও, এই যে হট হিউমিড এয়ার মানে হিউমিডিটি চলে যাচ্ছে, এয়ারের মধ্যে ওয়াটার চলে যাচ্ছে। এই যে এয়ার যে ঢুকলো, ওয়াটার, এই এয়ারের মধ্যে ওয়াটার বেশি, তাহলে ওয়াটার কম থাকবে। যদি তুমি এয়ার মেকআপ না দাও, এটা ড্রাই আউট হয়ে যাবে, কুলিং টাওয়ার বন্ধ হয়ে যাবে, কন্ডেন্সার বন্ধ হয়ে যাবে, পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে। সুতরাং এইটা মাস্ট। নেক্সট হচ্ছে, তুমি এখানে ওয়াটার ঢুকাচ্ছ, এয়ার ওয়াটারকে নিয়ে যাচ্ছে। এই ওয়াটারের মধ্যে কেমিক্যাল কিছু দেওয়া হয় অনেক সময়, ময়লাটার জন্য, আলাদা করার জন্য, প্লাস ময়লাও জমতে পারে। সেই ময়লাগুলো এখানে জমতে থাকবে, তাহলে এই ময়লা বাড়তে থাকবে। সেই জন্য মাঝে মাঝে ব্লিড করতে হয়। এই সিস্টেমে ব্লিডিংটাও খুব ইম্পর্টেন্ট। ব্লিডিং মানে হচ্ছে আমি মাঝে মাঝে একটু ময়লা পানি বের করতে, তাহলে ব্লিডিংও থাকতে হবে, মেকআপও থাকতে হবে। এই দুটা যদি না থাকে, তাহলে তোমার ক্লোজ লুপ সিস্টেম, এই যে ওয়েট কুলিং টাওয়ার হবে না। এটা যদি ড্রাই কুলিং টাওয়ার হইতো, অর্থাৎ এয়ারের সঙ্গে ওয়াটার কন্ট্যাক্ট না হইতো, এয়ারের সঙ্গে যদি ওয়াটার কন্ট্যাক্ট না হয়, তাহলে কিন্তু তোমার হিউমিড এয়ার হবে, কিন্তু হট এয়ার হবে, তখন মেকআপ লাগবে, কিন্তু আদার্স না। তুমি যখন মরুভূমিতে পাওয়ার প্ল্যান্ট বসাবা, সেখানে পানি নাই, তখন তুমি আর এই কুলিং টাওয়ার ইউজ করতে পারবে। তখন তুমি করবে কি, ড্রাই কুলিং টাওয়ার ইউজ করবে। ড্রাই কুলিং টাওয়ার অবশ্যই লেস এফিশিয়েন্ট, কারণ ওটা এভাপোরেটিভ কুলিং হচ্ছে না, কিন্তু তোমার ওয়াটার লস হচ্ছে না। এই হিউমিড এয়ার হচ্ছে না, ওয়াটার লস হচ্ছে না। ওয়াটার লস নাম হচ্ছে মেকআপ লাগবে, এটা করে। তাহলে আমাদের in closed loop systems, water is taken from the condenser first through a cooling device and returned to the condenser. Cooling device bolte cooling tower, most commonly used, spray pond, spray canal, cooling lake. বিভিন্ন জায়গায় দেখবে বিরাট পুকুরের মতন কুলিং লেক, একটা পুকুরের মতো করে রাখছে, ওখানে পানি ফেলে রাখছে, পানি গরম পানি উপরে ছেড়ে দেয়, ঠান্ডা পানি নিচ থেকে নিয়ে যায়, ন্যাচারালি হিট ছেড়ে দেয়। কুলিং টাওয়ার, মেকানিক্যাল ড্রপ, ন্যাচারাল ড্রপ। যদি তুমি মেকানিক্যাল ড্রপ বলতে এয়ার ফ্লোটা যদি মেকানিক্যালি হয়, সেটা মেকানিক্যাল ড্রপ। আর এয়ার ফ্লোর জন্য যদি কোনো সার্কুলেটিং ফ্যান ইউজ না করা হয়, ন্যাচারাল ড্রপ। একজন ওই যে কুলিং টাওয়ারের কথা বলছে, ফানেল টাইপ, দ্যাট ইজ ন্যাচারাল ড্রপ। তাই মেকানিক্যাল ড্রপ, ন্যাচারাল ড্রপ বলতে বোঝায়, মেকানিক্যাল ড্রপ মানে ড্রাফটটা মেকানিক্যাল, অর্থাৎ ড্রাফট মানে এয়ারটাকে মুভ করতে হবে, এয়ারটাকে ঢুকে মুভ করতে হবে। এয়ার যদি মুভ না করে, তাহলে কেমনে সে হিট নিয়ে যাবে? তাহলে সেই এয়ার মুভমেন্টের জন্য যে ড্রাফট, সেটা যদি মেকানিক্যালি তৈরি করা হয়, সেটা মেকানিক্যাল ড্রাফট বাই এ সার্কুলিং ফ্যান। আর যদি এই ড্রাফটটা তৈরি করা হয় ন্যাচারালি বাই বায়ান্সি ফোর্স ফ্রম চিমনি এফেক্ট থেকে, যেটা করা হয় সিম্পল চিমনি এফেক্ট,
দ্যাট ইজ ন্যাচারাল টাইপ। আবার হইতে পারে ওয়েট টাইপ, ড্রাই টাইপ, কম্বিনেশন ওয়েট টাইপ। ওয়েট টাইপ, ড্রাই টাইপ মানে এয়ার ওয়াটার কন্ট্যাক্টে গেলে ওয়েট টাইপ, এয়ার ওয়াটার কন্ট্যাক্টে না গেলে একটা টিউবের ভিতরে ওয়াটার কিংবা স্টিম হইতে পারে, যেটা কুলিং আছে হতে পারে। টিউবের ভিতরে এয়ার ওয়াটার, টিউবের বাইরে এয়ার, দ্যাট ইজ ড্রাই টাইপ। সাধারণত এই টিউবগুলো ফিন টিউব হয়, বাইরে ফিন থাকে, টিউবের ভিতরে ওয়াটার, বাইরে এয়ার, দ্যাট ইজ ড্রাই টাইপ। কম্বিনেশন হইতে পারে। স্প্রে পন্ড, water is sprayed into the air above the surface. কম্বিনেশনটা কিভাবে করে স্যার? দুই সিস্টেমে থাকবে, দুই সিস্টেমে থাকবে। এয়ার ওয়াটার সাথে কন্ট্যাক্ট হবে, আবার এয়ার কন্ট্যাক্ট হবে। এটা অনেক সময় অ্যাভেলেবিলিটির উপর, ওয়াটার অ্যাভেলেবিলিটি উপর এটা দিতে আমরা দেখো। মানে কম্বিনেশন মানে তো দুইটাই সাথে, কিছু অংশে এয়ার ওয়াটার সঙ্গে কন্ট্যাক্টে যাবে না, কিছু অংশে কন্ট্যাক্টে যাবে, দুইভাবে। অর্থাৎ মনে করো টিউবের ভিতরে দুইটা এদিকে এয়ার যাচ্ছে, তাহলে এটা তোমার কি হলো? এটা হলো তোমার ড্রাই টাইপ। তারপর এই পানিটাই আবার পড়তেছে, তখন আবার এখানে এয়ার, এটা ওয়েট হলো। দুই ধরনের সিস্টেম একটার ভিতরে। স্প্রে ক্যানেল, স্প্রে পন্ড, ওয়াটার স্প্রেড, মনে করো ওয়াটারটাকে স্প্রে করে ফেলাই। স্প্রে ক্যানেল, এটাও পন্ডের মতো, ড্রপলেট সাইজ। It is like a spray pond, except the water is sprayed into large droplets so that drift loss is reduced. এই যে এখানে ওয়াটার তুমি স্প্রে করতেছো বাতাসের মধ্যে পড়তেছে, তাহলে হয় কি, এটা উইন্ড তো ভেলোসিটি আছে। যখন পার্টিকেল গুলো যদি ছোট হয়, এখানে কিছু ব্যাপার আছে। পার্টিকেল যদি খুব ছোট হয়, ওয়াটার পার্টিকেল, ঠান্ডা কিন্তু খুব ভালো, কিন্তু এই বাতাস আবার বেশি ড্রিফট লস বেড়ে যায়। আবার যদি এই পার্টিকেলটা বড় করি, একটু বড় করে স্প্রে করলাম, তখন এই ড্রিপ লস কমে যাবে, কিন্তু পানি ঠান্ডা কমে। একই জিনিস স্প্রে পন্ড, স্প্রে ক্যানেল। কুলিং লেক, স্যার ড্রিফট লসটা কি স্যার? ও ড্রিপ লস হচ্ছে বাতাস, তুমি যদি কুলিং টাওয়ার আশেপাশে যাও, দেখবে যে কুলিং টাওয়ার পাশে অনেক পানি পড়ে গেছে। তুমি যদি উপর থেকে পানি ফেলাও, পানিটা এখানে পড়তেছে, কিন্তু দেখবো যে আশেপাশে ভিজে গেছে, ভিজার ড্রিপ লস। অর্থাৎ বাতাস পানিটাকে নিয়ে গেল, বাতাসে পানি কিছু ছড়াই গেল। তুমি সিম্পলি পানি ফেলাচ্ছ, পানিটা একদম এখানে পড়া গেছে, এখানে পড়তেছে, কিন্তু আশেপাশে ময়েস্ট হয়ে গেছে। ওগুলো হচ্ছে ডিপ লস, অর্থাৎ এয়ার কিছু পানিকে নিয়ে যাচ্ছে। বুঝা গেল? জি স্যার। কুলিং টাওয়ারে এটা একটা সিরিয়াস ইস্যু, ওই জন্য লোভার দিয়ে দেওয়া হয়। মনে করো এয়ার এদিক দিয়ে বেরোবে কিংবা এদিক দিয়ে বেরোবে, আমরা যদি লোভার দিয়ে দিই, তাহলে এয়ারটা পানিটাকে নিয়ে উত্তর দিয়ে ধাক্কা খাবে, তো তখন পানিটা এভাবে পড়ে যাবে। হ্যাঁ, পানিটা পড়ে যাবে, এয়ারটা চলে যাবে। কিন্তু আমি যদি এটা না দিতাম, তাহলে এয়ার সিম্পলি পানিটা নিয়ে চলে যাবে। এয়ারের ভেলোসিটি বেশি হইলে সে পানি নিয়ে চলে যাবে, নিয়ে বাইরে ফেলা দিবে। এটা ডিফারেন্স। এখন আমরা যদি এরকম করে লভার দিয়ে দিই, তাহলে বাতাস যেখানে যাইতে গিয়ে পানি নিয়ে যদি যেতে যায়, আর এটা তো আমরা বললাম আপরাইট, অনেক কুলিংটা আছে ক্রস দিয়ে, পানি হয়ে পড়তেছে, সে কিন্তু দেখবো যেদিকে পড়ে যাচ্ছে। তাহলে আজকে থাক। কি অবস্থা তোমাদের? সব ঠিক আছে? সবাই সুস্থ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ। আলহামদুলিল্লাহ জি স্যার, ভালো আছি স্যার। হ্যাঁ, সাবধানে থাইকো। খুব একেবারে কোনো অবস্থাতেই মাস্ক ছাড়া ঘর থেকে বেরোবেন। স্যার। আর আপনি ভালো আছেন তো? আমি আছি। আমরা আমাদের একজন স্যার, আফজল স্যার, আমরা সুস্থ আছি। ঠিক আছে, আফজাল স্যারের অবস্থা কি এখন? আফজল অবস্থা ভালো, স্যার ভালো আছে, ইনশাল্লাহ উঠতে যাবে, দোয়া করি। হ্যাঁ।